ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 272। উদ্ধার কাজে যোগ দিয়েছে 10,000 সেনা সদস্য। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় মানাবি প্রদেশ। ওই অঞ্চলে মারা গেছে অন্তত 200 জন। উদ্ধার অভিযানে মোতায়েন করা হয়েছে 10,000 সেনা সদস্য, 4,500 পুলিশ। আহতদের সহায়তায় স্থাপন করা হয়েছে ভ্রাম্যমাণ হাসপাতাল। ইকুয়েডরের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশ। 1987 সালের পর দেশটিতে এটি সবচেয়ে বড় ভূমিকম্প। এদিকে জাপানে আবারও ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় রাতে 5.8 মাত্রার এই ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের দক্ষিণাঞ্চলের শহর কুয়ামোতো। স্পেশাল অ্যাফেয়ার্স এডিটর জাহিদ হোসেন আছেন আমাদের সঙ্গে। জাহিদ, ইকুয়েডরের 7.8 মাত্রা যে ভূমিকম্প হলো তাতে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি। এর কারণ আসলে কি? মানে 272 জন এই পর্যন্ত রিপোর্টেড আহত, 2,500-এর বেশি নিহত, 2,500-এর বেশি আহত হয়েছেন। অনেক ক্ষতি আসলে অনেক বেশি হয়েছে 7.8 মাত্রার অনুপাতে। এর কারণ কি দেখছেন আপনি? খালেদ, প্রথম কথা হচ্ছে যে ইকুয়েডরের যে অঞ্চলটিতে ভূমিকম্প আঘাত হেনেছে, সবচেয়ে বেশি আঘাত হেনেছে এটি উপকূলীয় এলাকা, এবং এইখানে সাধারণত ট্যুরিস্টরা থাকে। ফলে যেহেতু এটা উপকূলীয় এলাকা, এখানে নির্মাণ নিয়েও একটু প্রশ্ন আছে যে খুব বেশি স্ট্রং কোনো খুব বেশি নেই, সেটা একটা ব্যাপার থাকতে পারে। তবে এখনো পর্যন্ত এই বিষয়গুলি কিন্তু খুব মানে আমরা নিশ্চিত কোনো তথ্য পাচ্ছি না যে 7.8 হওয়ার কারণ যদি 1906 সালে সর্বশেষ সবচেয়ে বড় ইকুয়েডরের ভূমিকম্পটি দেখা যায়, সেখানে কিন্তু 500 জন মারা গিয়েছিল, সেটার মাত্রা ছিল 8.8 মাত্রার। তবে এখন যেটুকু জানা যাচ্ছে যে 272 জন নিহত হয়েছেন এবং প্রায় 2,500 মতো আহত আছেন। তবে ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া যেটা বলছেন যে এই নিহতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে। তারা যেটিতে গুরুত্ব দিচ্ছেন সেটি হচ্ছে যে যাতে কোনো একজন জীবিত মানুষও ধ্বংসস্তূপের মধ্যে থেকে যদি থাকে তাহলে তাকে উদ্ধার করাই তারা প্রথমে অগ্রাধিকার দিচ্ছেন অন্যান্য যে কোনো কাজের চাইতে। ফলে তাদের উদ্ধার তৎপরতার যে কাজটি এখন চলছে সেটি হচ্ছে জীবিত কাউকে ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া যায় কিনা। রাফায়েল কোরেয়া আর একটি জিনিস খুবই উল্লেখযোগ্য যেটি বলছেন যে তার দেশ আসলে যে অর্থনৈতিক ক্ষতি সেটি হয়তো কাটিয়ে উঠতে পারবে, কিন্তু জীবনের যেই ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে উঠতে কোনোদিনই পারবে না। সেই জন্য জীবনের প্রতি তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই মুহূর্তে তিনি অবশ্য দেশে নেই, তিনি ভ্যাটিকানে ছিলেন রাষ্ট্রীয় সফরে, সেটি সংক্ষিপ্ত করে ইতিমধ্যেই ইকুয়েডরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। খালেদ, এই যে ক্ষয়ক্ষতি যেটি হয়েছে, আপনি জানেন যে ইতিমধ্যে ইকুয়েডরের অর্থনীতির মূল যে চালিকা শক্তি সেটি হচ্ছে তেল আহরণ তারা ইতিমধ্যে বন্ধ করেছে। তবে ক্ষয়ক্ষতি যাতে পুষিয়ে নিতে পারেন বা এইগুলি রিকনস্ট্রাক্ট করা যায় সেই জন্য ইতিমধ্যেই $600 মিলিয়ন একটা প্যাকেজ তাদের সরকার ঘোষণা করেছে, যেটি দিয়ে আসলে তারা পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। তবে এই প্রক্রিয়া শুরু করতে নিশ্চয়ই প্রেসিডেন্টের ফেরত আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জাহিদ, ইকুয়েডরে যে ভূমিকম্পটি হলো, মানে যেটিকে আমরা 7.8 মাত্রার ভূমিকম্প বলে শুনছি, সেটি আসলে ভৌগোলিকভাবে কতটা এলাকা জুড়ে হয়েছে এবং ক্ষয়ক্ষতি কোন জায়গাটাতে সবচেয়ে বেশি হয়েছে? খালেদ, ভৌগোলিক এলাকা যদি ধরি তাহলে বলবো যে ইকুয়েডরের কেন্দ্রে রাজধানী বা অন্যান্য এলাকায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি, এবং পুরো অঞ্চলেও যে খুব অনুভূতি হয়েছে তা না, শুধুমাত্র কলম্বিয়াতে কিছুটা অনুভূত হয়েছে এই ভূমিকম্পের প্রভাব। ভূমিকম্প আর আরেকটি বিষয় হচ্ছে যে যেটি ভূমিকম্পের কেন্দ্র বা ভূমিকম্পের কেন্দ্রটি আসলে ভূতল থেকে খুব বেশি নিচে ছিল না। দেখবেন যে এটা মাত্র 20 কিলোমিটারের মতো নিচে ছিল। সেইটা কিন্তু একটা বড় কারণ যে 7.8 হওয়া সত্ত্বেও এটার ক্ষতিটা অনেক বেশি হয়েছে। আমরা ইতিপূর্বে দেখেছি যে সাধারণত ভূমিকম্পের কেন্দ্রটা অনেক নিচে থাকলে পরে বড় কম্পন হলেও সেখানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা। আমি আসলে যে দিকটাতে আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলাম যে ইকুয়েডরে 1987 সালে যে ভূমিকম্পটি হয়েছিল, যেটি কথা আপনি আসলে উল্লেখ করলেন, যেটি আসলে 8 মাত্রার উপরের যে ভূমিকম্প, যাতে 500 লোক মারা গিয়েছিল। তারপরে একটি বাধ্যতামূলকভাবে ইকুয়েডরে কিছু আইন করা হয়েছিল, নতুন কোনো ভবন তৈরি করা হলে সেগুলিতে কি ধরনের দালান নির্মাণ নীতিমালা অনুসরণ করা হবে, সেইগুলি অনুসরণ করার ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল দেশটিতে। কারণ আমরা জানি যে লাতিন বা মধ্য আমেরিকার দেশগুলি এইসব ব্যাপারে আইন কানুন খুবই শিথিল, তারা তাদের ইচ্ছা মতো অনেক কিছুই করতে পারে। সেইগুলির বিষয়ে কি ইকুয়েডরের যারা পত্রপত্রিকা বা বিশেষজ্ঞ আছেন তারা নজরে আনছেন কিনা? খালেদ, এখনো পর্যন্ত আসলে ইকুয়েডরের যে পত্রপত্রিকায় দেখা গেছে সেখানে এই জিনিসগুলি খুব বড় করে আসেনি, কারণ তারা উদ্ধার তৎপরতা নিয়েই মূল যে তাদের
প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। ফলে এই বিষয়গুলি অবশ্যই আসবে যে কি কারণে এত ক্ষয়ক্ষতি হলো 7.8 হওয়া সত্ত্বেও। খালেদ, এখানে একটা জিনিস একটু জানিয়ে রাখি, সারা বিশ্বের কিন্তু ইকুয়েডর নিয়ে বাড়তি আগ্রহ থাকে গ্যালাপাগোস আইল্যান্ড নিয়ে। আমি আজকে দেখছিলাম গ্যালাপাগোসে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। আমরা দেখলাম যে গ্যালাপাগোসের বাসিন্দা এবং বিশেষ করে সেখানে যে নানান ধরনের প্রাণী জীব বৈচিত্র্য আছে সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আপনি জানেন যে চার্লস ডারউইন তার স্পেসিস অফ লাইফ এই বইটি তিনি লিখেছিলেন এইখানে আসার পর থেকে। তো ইকুয়েডরের এই জিনিসটি আমরা দেখছি সারা বিশ্বের মানুষের আগ্রহের বিষয় ছিল এবং সেখানে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। জাহিদ হোসেন, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।